পাকিস্তান ক্রিকেট দল কাপড় ঠিকই পাল্টায় কিন্তু তাদের মেন্টালিটি কিন্তু পাল্টায় না। এখন অনেকে অভিযোগ করতেছেন যে আমাদের দেশে অস্ট্রেলিয়া বড় বড় তারকা আসে নাই, কেন আসবে? যেখানে হাঁটুর উপরে বল উঠতে পারে না ওই পিচে খেলার জন্য কেন তারা আসবে? বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ যদি হয়ে থাকে, এটা কি বিশ্বকাপের প্রস্তুতির কোনো আকার ইঙ্গিত কি আপনারা পাইছেন? কারণ কি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকার পিচগুলো কেমন আমরা জানি। বিশ্বকাপে ওই ধরনের পিচে বল নাক বরাবর আসবে, বুক বরাবর আসবে, পেস এবং বাউন্স দুর্দান্ত কাছে আসবে, কিন্তু আপনারা স্পিন ট্রেক বানাইতেছেন কি কারণে বানাইতেছেন? ওই যুক্তি কিন্তু আমাদের কাছে নাই। এখন স্পিন ট্রেক বানানোর পরও যদি আপনারা একতরফা ভাবে ম্যাচ জয়লাভ করতে পারতেন, এটা একটা অন্য ব্যাপার ছিল, কিন্তু দুর্দান্ত ভাবে আপনারা হারতেছেন, দুর্দান্ত ভাবে আপনারা বাজে খেলতেছেন। আপনি খেয়াল করতে ট্যাকটিক্স কোন ধরনের বাজে ভুল, আপনাদের দলের মেইন ব্যাটসম্যান বাবর আজম এমনকি সালমান আগে কোন ধরনের পারফরমেন্স দিতেছে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে বাবর আজম একটা দুর্দান্ত বাজে বলে আউট হয়েছে, না এটা বলার কোনো সুযোগ নাই। কারণটা কি, ন্যাথানিয়েল যে একটা বল করছে প্রায় আধাতের মতো বলটা কার্ভের ভিতরে ঢুকে ঢুকছে, বিশ্বের যে কোনো নামি দামি ব্যাটসম্যান ওই বলে পরাস্ত হতে পারতো, এমনকি আউট হতে পারতো। কিন্তু সালমান আগা আপনি কোন ধরনের ব্যাটিং করছেন? এটা কি কোনো ব্যাটিং বলার চলে? কোনো ব্যাটিং বলার চলে না এটা। শাহজাদা ফারহান আপনি কোরামেনের প্রথম বলে কি কারণে সুইপ করতে গেলেন? এই বলটাকে আপনি কি অন্যভাবে খেলতে পারতেন না? তো এই ধরনের ভুলগুলো কিন্তু আপনার দলটাকে খাদে কিনারে নিয়ে যাচ্ছে। তবে অবশ্যই প্রশংসা জানাতে হচ্ছে জাম্পাকে, তিনি যে একটা ক্যাচ ধরতে পারছেন, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম তিনি কি ঘাড়ে ব্যথা পাই কিনা। তবে আপনি যদি বোলিং দিয়ে শুরু করেন, পাকিস্তান টিম যে বোলিং এ খুবই দুর্বল সেটা কিন্তু প্রতীয়মান হচ্ছে। খেয়াল করে দেখেন এই ধরনের কন্ডিশনে ঠিক আছে আপনি পেস বোলার দুজনকে খেলাচ্ছেন, শাহিন আফ্রিদি ক্যাপ্টেন, এমনকি হারিস রুফ একমাত্র তিনি গতকালকে একমাত্র বোলার ছিলেন যার বোলিং দেখতে আমার কাছে ভালো লাগতেছিল। তিনি দিনে দিনে বা প্রত্যেকটা ওভারে তিনি যেন তার পেস বাড়াইতেছিলেন। কারণটা কি, তিনি যেন মানে মন প্রাণ দিয়ে খেলতেছেন, কিন্তু বাকি সবাই যেন হাল ছেড়ে খেলতেছেন। আপনি খেয়াল করে দেখেন পঞ্চম ওভারে যদি স্পিন বলার চলে আসে, এমনকি ষষ্ঠ ওভারে যদি আরেকজন স্পিন বলার চলে আসে, তাহলে আপনি কোন ধরনের কন্ডিশন বানাইছেন, এমনকি কোন ধরনের চিন্তা ভাবনা খেলতেছেন একবার বুঝতে পারতেছেন। পঞ্চম ওভারের সময় আরাফাত বোলিং এ চলে আসলো, এমনকি ষষ্ঠ ওভারের সময় আপনি আব্দুল আহমদকে বোলিং এ নিয়ে আসলেন। ভাই এটা কোনো কথা হলো? মিনিমাম 8 থেকে 10 ওভার তো পেস বলার চলবে, কিন্তু কিভাবে চলবে? কারণ তাদের কাছে ওই ধরনের স্ট্রেংথ নাই যে 4 ওভার টানা বল করতে পারবে। এটা হচ্ছে পাকিস্তানের বর্তমান দুর্বলতা। এমনকি আপনি শাদাব আহমেদকে দলে ঢুকাইছেন, নাকি শাদাব খান, তিনি ব্যাটিং এ 71 করতে পারছেন, কিন্তু তিনি যে বোলিং এ অত্যন্ত বাজমানের বোলিং করছেন সেটা কি বুঝতে পারছেন? একটা সময় মনে হচ্ছিল তিনি যদি ভালো বোলিং করতে পারতেন বা তার জায়গায় যদি অন্য কোনো বলার খেলতে পারতো, যেমন সুফিয়ান মুকিম যে কিনা পিএসএল এ এবছর দুর্দান্ত বোলিং করতে পারছেন, এমনকি সর্বোচ্চ উইকেট টেকার, তাকে যদি দলে না হয়তো দলের রান কিন্তু 20 থেকে 30 কম হতে পারতো, এমনকি তিনি উইকেট নিতে পারতেন, তাহলে কিন্তু 230 এর জায়গায় এই দলের স্কোর কিন্তু 170 বা 180 মাঝখানে পাকিস্তান রাখতে পারতো। ইজিলি কিন্তু ওই রানটাকে তারা চেস ডাউন করতে পারতো। আপনি হয়তো বলতে পারেন যে শাদাব খান তো ব্যাটিং এ ভালো করছে, কিন্তু ভাই এত ব্যাটিং এর তো দরকার নাই। আপনার কি প্রয়োজন? বলাররা বল করবে, ব্যাটিং ব্যাটসম্যান ব্যাটিং করবে। আপনি খেয়াল করে দেখেন সামাদকে আপনি দলে নিয়েছেন, আব্দুল সামাদকে আপনি দলে নিয়েছেন, তিনি 4 উইকেট পড়ার পর নামছেন, কিন্তু সামাদের রোলটা কি? সামাদের রোলটা হচ্ছে তিনি দলে খেলবেন লাস্টের দিকে ফিনিশিং রোলে, 40 ওভার পরে তিনি নামবেন। কিন্তু তিনি যদি 10 ওভার পরে ব্যাটিং করতে আসেন তাহলে তো তিনি হতভম্ব খেয়ে যাবেন। কিন্তু যারা টপ অর্ডার ব্যাটসম্যান তারা কোন ধরনের ব্যাটিং করছে? বাবর আজমকে নিয়ে বললাম, সালমান আগেকে নিয়ে বললাম, বাকি যারা আছে তারা কোনো ধরনের ছন্দে ছিল না। আপনি ক্যাপ্টেন্সি নিয়ে কোন ধরনের কথা বলবেন? যে ক্যাপ্টেন টস জিতার পরে বলতেছে আমি খুবই খুশি, কারণটা কি আমার দল টস জিতছে, এমনকি আমরা জানি এটা স্লো উইকেট, আমাদের স্পিনাররা ভালো বল করতে পারবে। কোথায় আপনাদের স্পিনাররা কোথায় ভালো বল করছে? এখন সবচেয়ে মজার বিষয়টা কি, আপনি বুঝতে পারতেছেন যে আপনার দলে আপনি শাদাব খানকে নিচ্ছেন। এখন শাদাব খান যদি ভালো ফলারই হয় তাহলে তার বলে আপনি কেন একবারও একটা বারের জন্য স্লিপ দিলেন না? কিন্তু যখন অন্য প্রান্ত থেকে যখন আরাফাত বল করতেছে, এমনকি আবরার আহমদ বল করতেছে, আমরা কিন্তু প্রত্যেকবারই দেখতে পাইছি যে স্লিপ ছিল। কারণটা কি, স্লিপ কিন্তু ওই ধরনের পিচে খুবই কার্যকরী, কিন্তু শাদাব খানকে আপনি স্পিন বলে আপনি একটা একবারের জন্য আপনি দিতে পারতেছেন না, মানে স্লিপে কোনো ফিল্ডার দিতে পারতেছেন না। কারণটা কি, তার বল থেকে কোনো ধরনের থ্রেট উৎপন্ন হইতেছে না। আপনি বুঝতে পারতেছেন কোন ধরনের খেলা হয়েছে। এরপরে আপনি খেয়াল করতে গেলে সালমান আগেকে কিন্তু আপনি বল দিতে পারতেন। আমি কার কথা বলতেছি? তাদের ক্যাপ্টেনের কথা বলতেছি। সালমান আগে কোন সময় বল দিতে পারতেন? যখন ব্যাটসম্যান মাত্র নামছে, তিনি কিন্তু নতুন, এমনকি পিচ থেকে যে ধরনের টান উৎপন্ন হচ্ছিল, যদি অব্রেক বলারকে আপনি দিতে পারতেন হয়তোবা সালমান আগা ওই সময় তাকে আউট করতে পারতেন কিংবা একটা প্রেসার ক্রিয়েট করতে পারতেন। কিন্তু না, আপনি তাকে ঠিকই বল দিচ্ছেন। কোন সময় বল দিচ্ছেন? 38 বা 39 ওভারের সময়, যখন তারা সেট হয়ে গেছে, যখন 28 বলে তার রান ছিল 26, এমনকি অন্য প্রান্ত থেকে মোটামুটি ভালো সেট হয়েছিলেন ক্যামেরন গ্রিন। প্রথম ওভারে কিন্তু সালমান আগা ছক্কার শিকার পেয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে ট্যাকটিক্যাল ভুল। আপনি যদি 50 ওভারের ক্রিকেটটা মাঝখানে মাত্র 6 থেকে 8 ওভারের পর যদি আপনি একদম ঢিলাঢালা ম্যাচে চলে যান, এমনকি ওই ধরনের কোনো এফোর্ট না থাকে, তাহলে কিভাবে আপনি একটা বড় মঞ্চে ভালো কিছু করতে পারবেন? এখন পাকিস্তান কোন জায়গায় ভুল করতেছে?
প্রথমত ভুল করতেছে মাইক হেসন, তাদের কোচ। তিনি মনে করতেছেন যে এই কন্ডিশনে আমরা কোনোভাবে যেন ম্যাচটা জয়লাভ করতে পারি, অন্তত যেন আমরা ক্রিকেট বিশ্বকে দেখাইতে পারি আমরা ম্যাচটা জয়লাভ করছি কিংবা সিরিজটা জয়লাভ করতে পারি। কিন্তু দিন শেষে এটা যে তোমার নিজের পায়ে নিজে কোড়াল মারতেছো, নিজের নাক যে নিজে কাটতেছো, এটা তোমরা বুঝতে পারতেছো না। এখন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমার থেকে, পরবর্তীতে আপনারা কোন ধরনের আপডেট পেতে চাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।